ডক্টর কবির হাসান, আপনার কাছে ট্রাম্পের টেরিফ নীতিটাই একটা সারা বিশ্বের জন্য একটা একটা তাৎপর্যপূর্ণ বিষয়। অনেক দেশই নানানভাবে এর সঙ্গে মানে দর কষাকষি করে নিজেদের অবস্থানটি পোক্ত করে নিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটি কি, যদি আপনার একটা সামরিক ব্যাখ্যা আমাদেরকে দিতেন। দেখুন, ট্যারিফ যে পলিসি ডোনাল্ড ট্রাম্প নিয়েছে, যে লিবারেশন ডে, যে আপনি জানেন যে 3 মাস আগে, এবং রিসেন্টলি আবার যেটা করলো, এই ট্যারিফ ইন জেনারেল এই পলিসিটাই রং। এটা আমেরিকান ইকোনমিকে নেগেটিভলি এফেক্ট করবে এবং সাথে সাথে বিশ্ব অর্থনীতিকেও নেগেটিভলি এফেক্ট করবে। আপনারা জানেন যে 4 তারিখে ওদের ওয়ান বিগ বিউটিফুল বিল পাশ করেছে। এটা যখন ওরা প্রণয়ন করে এই ট্যারিফ, এই হোল আইডিয়াটা ছিল যে ওখানে যে ডেফিসিটটা হবে, ট্যারিফ দিয়ে সেই ডেফিসিটটাকে সে অফসেট করতে যাচ্ছে। কিন্তু এটা করতে গিয়ে আমি জাস্ট আজকে একটা অ্যানালাইসিস পড়লাম, ইয়েল ইউনিভার্সিটি ইকোনমিক ল্যাব, যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে তখন ইফেক্টিভ ট্যারিফ রেট ছিল, মানে আমদানি শুল্ক আমেরিকার পক্ষ থেকে 2.56%, এবং মাল্টিপল টাইম ইনক্লুডিং দি লাস্ট ওয়ান এখন এটা দাঁড়িয়েছে 15.6%, অলমোস্ট 6 to 7 টাইমস হায়ার। এবং ট্যারিফ হলো এক ধরনের ট্যাক্স। এটা আলটিমেটলি জনগণের উপরে যাবে এবং জনগণ জীবনযাত্রার মানে পরিমাণ, মানে কষ্ট, মানে কস্ট অফ লিভিং ইনক্রিজ করবে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যেটা আমেরিকান সামগ্রিক ইকোনমিক এফেক্ট করবে। ওয়ান এস্টিমেটে বলা হচ্ছে যে ইট উইল গো $300 বিলিয়ন প্লাস কস্ট হবে, এবং এই ট্যাক্সটা ইজ অ্যান্টাই গ্রোথ। এটার সাথে আরেকটা আমেরিকান রাজনীতিও জড়িত। আপনারা কি জানেন কিনা জানি না যে আমেরিকাতে 3টা ব্রাঞ্চের কংগ্রেস কিন্তু ট্যাক্স এবং স্পেন্ডার অথরিটি রাখে। ট্যারিফটা কিন্তু এক ধরনের ট্যাক্স, এটা ইনকাম ট্যাক্সের মতো না, কিন্তু ইট ইনডাইরেক্টলি একটা ট্যাক্স। এবং ইকোনমিস্টরা বলেন ইন জেনারেল ট্যারিফ ইজ ডেট্রিমেন্টাল টু ইকোনমিক গ্রোথ। এটা শুধু যে এবারে হয়েছে তা না, আমেরিকান হিস্ট্রিতে আগেও একবার হয়েছে ট্যারিফ বাড়ানোর কারণে ডেমোক্রেটিক পার্টি একসময় তাদের মানে মেজরিটি লুজ করেছে। এখন কামিং ব্যাক টু বাংলাদেশ, আমার মনে হয় বাংলাদেশ ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়নি। এবং এই মানে খলিলুর রহমান সাহেব অথবা কমার্স সেক্রেটারি, ওনারকে দিয়ে হবে না। এই নার্সিস্টিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হি নিডস মানে তার সেলফ মানে আহ, খুশির জন্য আর কি, তার মানে আত্মহমিকার জন্য সে লোকজনকে চায় যে তার কাছে এসে তার কাছে চাইবে, তার কাছে ব্যাক করবে। আমার মনে হয় এটার হাই টাইম আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্টের যে চিফ আছেন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ব্যক্তিগতভাবে আসতে হবে। ব্যক্তিভাবে আসে তার কাছে দর করে কষাকষি করলে এটার একটা সুরা হতে পারে। আমি কি আরেকটু পিছনে যাই, এই আমাদের মোহাম্মদ ইউনূস সাহেবকে বোধহয় ডোনাল্ড ট্রাম্প খুব একটা লাইক করে না, এই কারণে যেহেতু ওনাকে হিলারি ক্লিন্টন অথবা ডেমোক্রেটিক এস্টাবলিশ লাইক করতেন। আপনারা জানেন যে আম, আহ, জো বাইডেনের মানে টার্মের শেষের দিকে উনি আমেরিকা এসেছিলেন, ওনাকে ভালোই সম্বর্ধনা দেওয়া হয়েছে, এবং আমেরিকান কংগ্রেসে দুটো উনি মেডেল প্রাপ্ত। এই ব্যাপারগুলো তার ব্যাকগ্রাউন্ড মাইন্ডে কাজ করছে। অফকোর্স ইন্ডিয়ান লবি তো তার পেছনে লেগেই আছে। তো এই মুহূর্তে আমি জোরভাবে করব যে প্রফেসর ইউনূস সাহেব নিজে আসেন, যদি একটা একটা অবশ্য আসলে চাইলেই তো হবে না, তাকে ব্যাকডোর চ্যানেল করে আমেরিকা আসতে হবে। আসলে ডোনাল্ড ট্রাম্প পাগলা লোক, তাকে বোঝানো যেতে পারে যে দেখো, আহ, মানে আমরা তোমাদের যে জিনিসগুলো চাচ্ছ, বেসিক্যালি চাচ্ছে যে আমেরিকা থেকে বোয়িং কিনা, সামাজিক সরঞ্জাম কিনা। আমি ঠিক এটার সাথে করিডোরের কানেকশনটা আমি খুঁজে পাচ্ছি না, অন্যরা হয়তো এটা বলবেন। কিন্তু আমার মনে হয় সেটা বড় কথা না, আমেরিকা থেকে ওরা গুডস এন্ড সাপ্লাইজ আনবে। আমি আরেকটা জিনিস বলি যে বাংলাদেশের যে প্রধান যে পণ্য রপ্তানি, যেটা গার্মেন্টস, 20% কিন্তু আমেরিকাতে আসে। আমেরিকার সাথে বাংলাদেশের ট্রেড ডেফিসিট আছে। মানে বাংলাদেশ আমেরিকাতে অনেক এক্সপোর্ট করে দেন, ইম্পোর্ট মানে আমেরিকার দিক থেকে বাংলাদেশের সাথে ট্রেড ডেফিসিট আছে। এবং সেটাকে কিন্তু মানে সমন্বয় করা যায়। আপনারা হয়তো জানেন যে রিসেন্টলি টুয়ার্ডস দি এন্ড অফ হাসিনা গভর্নমেন্ট, ওরা কিন্তু এয়ারবাস থেকে ওরা প্লেন কিনছে। এতদিন কিন্তু বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারটাই ছিল বোয়িং এর। এখন বোয়িং যদি ওরা কিনে অথবা শুল্ক কমায়, এবং আমাদের ইন্টারমিডিয়েট গুডস অনেক আমেরিকা থেকে বাংলাদেশে যায়, সেগুলো যদি আনে, এবং আমরা কিন্তু আমাদের এক্সপোর্ট মার্কেটকে আরো বেশি এক্সপান্ড করতে পারি আমেরিকাতে। এই জন্য ডিপ্লোমেসি দরকার। এই ছোট লেভেলে হবে না, ট্রাম্প চায় একটু ওপরের লেভেলে। এমনিতে ট্রাম্পের
মানে ইউনূস সম্পর্কে ভালো ধারণা বা ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্টের কারণেই নাই। সুতরাং তাকে ব্যক্তিগতভাবে আসলে আমার অনেকটা সুবিধা হবে। যদি না আসে, আমাদের যে ইয়াটা ইম্প্যাক্ট, আমার স্টাডি বলছে বাংলাদেশের ইকোনমির গার্মেন্টস অ্যাবাউট 11 to 12% মানে ওদের মানে জিডিপির অংশ যে গার্মেন্টসের 20% আমেরিকা আসে, সেটা কিন্তু সাংঘাতিক এফেক্টেড হবে। আপনি যে কথাটা বলেন সুলতান আপা, যে ওরা ভিয়েতনামের দিকে চলে যাবে, ইন্ডিয়ার দিকে চলে যাবে, সাথে সাথে 4 মিলিয়ন পিপল, 4 মিলিয়ন, আবার 40 লক্ষ ও লোকজন কাজ করে গার্মেন্টস সেক্টরে, তার মধ্যে 60% ওমেন। এবং ওরা যদি চাকরি হারায়, এটা একটা সামাজিক অস্থিরতার সৃষ্টি হবে। এটা শুধু গার্মেন্টসই তো না, পোশাক মানে রেডিমেড গার্মেন্টস, এর সাথে ব্যাক চ্যানেল মানে সেক্টরাল অন্য কিছু চ্যানেল যুক্ত আছে। এটা একটা সাংঘাতিক ক্যাটাস্ট্রফি হবে। আমি এখানে থামছি, অন্য বক্তারা নিশ্চয়ই বলবেন। ডক্টর শওকত আলী, আমি জানি আপনি ডক্টর ইউনূসের খুব কাছের একজন এবং দীর্ঘদিনের আপনাদের সম্পর্ক। আপনি একজন অর্থনীতিবিদ। আহ, এরকম অনেক, ডক্টর ইউনূস নিজেও একজন অর্থনীতিবিদ। তো তিনি কেন এই বিষয়ে লবি করার জন্য ডক্টর খলিলকে দায়িত্ব দিলেন? তিনি তো নিরাপত্তা উপদেষ্টা, তাকে নিয়োজিত করেছেন। ডক্টর শওকত আলী, আপনি আনমিউট করতে হবে আপনাকে। জি, জি, আনমিউট করেন। হ্যাঁ, জি, থ্যাংক ইউ। জি, জি। সবাইকে শুভেচ্ছা। নুরুন নবী ভাইকে দেখে আমায় খুবই আপ্লুত। অনেকদিন পর ডক্টর কবির হোসেন সাহেবের সাথে টিভিএনে বোধহয় আমি কয়েকটা প্রোগ্রাম করেছি। আমি আশা করি আমাদের আলোচনা থেকে দেশ বা জাতি কিছুটা অন্তত হলেও উপকৃত হবে ইনশাল্লাহ। ট্রেডের যে বিষয়টা, আমি জানি না খলিলুর রহমানের নাম কিভাবে আসলো। আমার মনে হয় না যে তার এই ব্যাপারে কোনো দায়িত্ব আছে। তিনি ইউনাইটেড নেশনসে অনেকদিন কাজ করেছেন, অনেকটা আন্ডার সেক্রেটারির মর্যাদায়। তাকে কতগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া যায়, এটা স্বাভাবিক, হুইচ ইজ ভেরি নর্মাল ফর এনি গভর্নমেন্ট। এবং এটা ভালো যে আমরা যারা বিদেশে থাকি, তারা যদি কেউ কোনো বিষয় নিয়ে তারা এক্সপার্ট থাকে, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ইকোনমিক্স যারা থাকতে পারে, তারা দেশের জন্য কাজ করবে, হুইচ ইজ ভেরি নর্মাল। বিষয়টা হলো যে কবির সাহেব ঠিক বলেছেন। কবির সাহেব যেটা বলছেন যে এখন আমরা এমন একটা লোকের সাথে ডিল করছি যে দেখেন, ট্রেড কিন্তু টু ওয়ে রুট। ট্রেড নেগোসিয়েশনটা যে কোনো দেশে ট্যারিফ করার আগে, আমার মনে আছে যুক্তরাষ্ট্রের সাথে রোনাল্ড রিগান প্রায় 1-1.5 বছর ধরে তার জয়েন্ট ট্রেড কমিশন গঠন করে তাদের সাথে নেগোসিয়েশন করে পুরো বছর ধরে। চীনের সাথে একই অবস্থা, ইউরোপিয়ান ইউনিয়ন যখন গঠন হয় তখন একই অবস্থা। এটাই নিয়ম। এবং এর পিছনে সিরিয়াস রিসার্চ থাকে যে আমি ট্যারিফ যখন বসাবো তখন আমার দেশের কি ক্ষতি, কি পরিমাণ ট্যাক্স, যেটা একটা বিষয় বলছেন যে এটা আসলে তো যতই ট্যারিফ বসানো হবে এটা ক্ষতিগ্রস্ত হবে ওই দেশের মানুষ যারা কনজিউমার্স, কিনলেই আপনি ধরা পড়বেন। তো এগুলো একটা রিসার্চের বিষয়। এখন ডোনাল্ড ট্রাম্প তো হিসাবে ধারে না। দেখেন আজকে উনি বলছেন যে উনি 11টা দেশকে চিঠি দিয়েছেন এবং উনি এর আগে বলেছিলেন যে সমস্ত দেশ এখানে আসতে হবে, 100টা দেশ তারা আসবে এবং আমার কাছে শুধুমাত্র কানাডা প্রধানমন্ত্রী আসছিলেন এবং সেখানে আপনারা জানেন এখানে তর্কাতর্কি হাতাহাতি হয়ে তাকে শেষ পর্যন্ত বললো ইউ আর নাথিং বাট এ 51 স্টেট অফ ইউনাইটেড স্টেটস বলে চলে গেছে। কিছুটা রিলিফ হয়েছে আপনার ব্রিটিশের সাথে, তাদেরকে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। দ্যাটস অল, সিম্পল ইজ দিস। আবার এখন উনি বলছেন যে আমরা পোস্ট করবো। আজকের যে ক্যাবিনেট মিটিং সেখানে তিনি বললেন যে এটা আরো কনফার্ম না, আমি যে কথা বলেছি এটা। তার ধারণা যে সমস্ত লোক তার কাছে এসে একটা বেগিং করবে। ইন্টারন্যাশনাল ট্রেডে কিন্তু এটা হয় না, ইটস এ টু ওয়ে রোড। আমি একটা কথা আগেই বলি, শুধু বাংলাদেশ নিয়ে আপনি দেখেন ডলার ভ্যালু কিন্তু সারা দুনিয়াতে ওনার এই ধরনের ইনডিসিশনের কারণে ভ্যালু অফ দি ডলার গোয়িং ভেরি ভেরি আপনি স্লাইডিং ডাউন এভরিডে। সারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে বিভিন্নভাবে। একটা সুবিধা আছে যে যদি ডলার ভ্যালু কমে তাহলে আপনি এক্সপোর্টটা বাড়াতে পারেন। এখন বাংলাদেশে আপনি কি এক্সপোর্ট করেন? যা আপনি যদি ডলার ভ্যালু প্রোডাকশন কস্ট যদি কমে, আপনি কি এই রপ্তানি করবেন? আপনি দেশে তো প্রোডাকশন কস্ট এমনি বেড়ে গেছে, কারণ আমরা এটাকে বলি টাইট লেবার মার্কেট। এই লেবার মার্কেটে এখন যে পরিমাণ লেবারের দরকার জাস্ট টু মেনটেন দি ব্যালেন্স, দি ডিমান্ড ফর দি কনজিউমার্স, আপনার এই ধরনের লেবার আমরা পাচ্ছি না। অলরেডি আমরা সংকটের ভিতরে আছি। তাহলে আপনি নতুন ইন্ডাস্ট্রি আপনি কি করেছেন?
অল্টারনেটিভ সিস্টেম ব্যবহার করেছেন? আপনি দেখেন কিছুদিন আগে আপনার জিএম থেকে শুরু করে অল ফোর্ড মোটর কোম্পানিগুলো তারা বলে দিয়েছে যে আপনি এই যে ট্যারিফ বসালেন আমাদেরই মার খাচ্ছি আমরা, আমরা তো কোনো রকম এক্সট্রা ইনপুট আউটপুট আমরা কোনো ক্ষেত্রে আমরা এগিয়ে নাই। উনি এটা ক্যান্সেল করেছেন। তো এই যে ট্রায়াল অ্যান্ড এরর করছেন উনি, এতে শুধু বাংলাদেশ না সারা দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের যে বিষয়টা আমরা জানি না আসলে আমরা কিভাবে এটা ডিল করতে পারবো। এর আগেও দীর্ঘদিন থেকে যখন আমাদের জিপিআর সিস্টেম চালু বন্ধ হয়ে যায় তখন আমরা 10-12% ট্যারিফ দিয়েই কিন্তু আমাদের কাপড়গুলো এদেশে এক্সপোর্ট করা হয়েছে, এখন আরো বেড়ে গেছে। তো বাড়ার সাথে কোনো করিডোর বা এর সাথে কারো কোনো সম্পর্ক নেই। ওই একটা কথা বলে না, যুক্তরাষ্ট্রের মতো যদি বন্ধু থাকে তার বেশি শত্রুর কোনো বেশি দরকার হয় না। তা এর সাথে আপনি ডিলটা করবেন কি করে? আমি এখানে একটা কথা বলি, আপনার যে ওপেন মার্কেট ইকোনমির কথা আমরা যেটা শুনেছি 90s শুরু হয়েছে, এটা কিন্তু 100 বছরের প্রচেষ্টার ফল। ওপেন মার্কেট ইকোনমি স্টার্টিং বাই আপনার সেই মার্কাস থেকে শুরু করে যারা যারা ইকোনমিক যে ফাউন্ডেশন দেয় শত প্রচেষ্টার পরে অর্থনীতিবিদদের সারা দুনিয়ার ওয়েলফেয়ার ডিস্ট্রিবিউশনের জন্য, বাণিজ্য করার জন্য, যেখানে কলোনিয়াল রুল বলে কিছু আর থাকবে না, এটা প্রচেষ্টার ফল হলো ওপেন মার্কেট ইকোনমি। এটা দেখা গেল যুক্তরাষ্ট্র তাদের দুটো সুবিধা পেয়েছে। আপনি দেখেন আমরা ক্লাসে পড়ানোর সময় আমরা বলি থ্যাঙ্কস টু মাও জেডং, চাইনিজ চেয়ারম্যান। যদি উনি কমিউনিজম না করতো, যেভাবে মাস প্রোডাকশন হচ্ছে, যেভাবে তৈরি হতো, হ্যাঁ, তা না হলে যুক্তরাষ্ট্রের কনজিউমার এতদিন না খেয়ে মারা যেত, তারা কিছুই পেত না। আপনি যুক্তরাষ্ট্রে কিছু তৈরি করেন না ভাই, আপনি এখানে লেবার কস্ট হেভি কেন হয়? এটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, অ্যাবসোলুট অ্যাডভান্টেজ আছে। কেন ওরা বাংলাদেশ থেকে গার্মেন্ট নাই? কারণ এইটা তৈরি করতে হলে এখানে খরচ অনেক বেশি। এখন একটা অল্টারনেটিভ কথা আমি বলি, এর একটা সুবিধা আছে, সেটা হচ্ছে ইমিডিয়েটলি বাংলাদেশকে খুঁজতে হবে যাদের ট্যারিফ কম, সে ফর তাইওয়ান অর ভিয়েতনাম অর মিডল ইস্টের কোনো কান্ট্রি, সে ফর এক্সাম্পল জর্ডান। এসব নিয়ম হলে এটা চায়না করে, অবশ্য তারা অনেক সম্পদশালী দেশ, সেখানে আমাদের গার্মেন্ট ফ্যাক্টরিগুলো তৈরি করতে হবে, হুইচ উইল টেক টাইম, কস্টলি। তারপরেও যদি আমরা মনে করি ইন টার্মস অফ কস্ট বেনিফিট যে আমরা এর থেকে মুক্তি পাই, তাহলে আমাদের অল্টারনেটিভ বিষয় হিসেবে ওই সব দেশের সাথে এগ্রিমেন্ট করে আমাদের সেট আপ করতে হবে গার্মেন্ট, যদি আমরা ইউনাইটেড স্টেটসে দিতে চাই। এটা কি পসিবল? তাহলে আমাদের 40 লাখ শুধু নারী আছে গার্মেন্টস, রাইট? তাদের কি হবে? অলরেডি 200-250 গার্মেন্টস বন্ধ, আপনি জানেন? একটা বিরাট জনগোষ্ঠী না 200 না, আপনার গার্মেন্ট 1100 গার্মেন্ট বন্ধ হয়েছে হাসিনার আমলেই, এমনি বন্ধ হয়েছে বিভিন্ন কারণে, তো সেগুলো তো আছেই। তো এখন কথা হলো যে এখন আপনি যেটা বলছেন, যদি আপনার এগুলো চায়না কিংবা ভিয়েতনামে নিয়ে যেতে হয় ট্যারিফের জন্য, তাহলে দেশের অবস্থাটা কি হবে আপনি তো বুঝেন। না, অফকোর্স সেটা আমার মাথায় রয়ে গেছে, কিন্তু তারপরেও যদি আপনি কিছু কম ট্যারিফে দেশে রপ্তানি করতে চান, তাহলে এটা একটা অল্টারনেটিভের কথা আমি বলছি, করতে হবে, নট নেসেসারি। এবার আপনি আমাকে একটু বলুন তো, ভিয়েতনাম কিংবা ইন্ডিয়া কিংবা অন্যান্য দেশ যাদের উপর ট্যারিফ আরোপ করেছিল, তারা তো আগে 3 মাসের পর, মানে যখন 3 মাস আগে যখন ঘোষণা করলো, তারা তো সঙ্গে সঙ্গে এটাকে পিক করে তারা লবিস্ট নিয়োগ করেছে, যেমন করে হোক দেন দরবার করে তারা সেটেল ডাউন করেছে। আমাদের একটা কথা বলে আপা, আপনার কথাটা ঠিকই আছে। এখানে আরেকটা কথা, এটা তো ট্রেড নেগোসিয়েশন, আমরা তো অনলাইনে এসব ট্রেড নেগোসিয়েশন করছি। আমাদের ডক্টর খলিলুর রহমান কি করলেন? না, খলিলুর রহমানকে আমরা আইডেন্টিফাই করি, হু ইজ হি? আপনি সোজা একটা কথা যুক্তরাষ্ট্রকে ঘোষণা করবে প্রফেসর ইউনূস সাহেব, আমার শ্রদ্ধেয় শিক্ষক, তিনি বলতে পারেন দেয়ার উইল বি নো ট্যারিফ অন ইউএস গুডস এন্ড সার্ভিসেস ইম্পোর্টিং বাংলাদেশ। আমাদের ট্যারিফের দরকার নেই তো যুক্তরাষ্ট্রের, আমাদের মার্কেটের দরকার। তো আমরা যদি বলি যে যুক্তরাষ্ট্র থেকে আমরা যেসব জিনিসগুলো আমদানি করছি আমাদের ট্যারিফের কোনো প্রয়োজন নেই, কারণ আমি অত রিসার্চ না করেও বলতে পারি যে আমরা যুক্তরাষ্ট্রকে যে পরিমাণ গার্মেন্ট দেবো ওভার ইয়ার্স, ফর এক্সাম্পল 10 ইয়ার্স, আপনার এর একটা ক্যালকুলেশন থাকতে হবে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের ট্যারিফের কোনো প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রে বসানোর, জিরো ট্যারিফ। তো জিরো ট্যারিফ যদি হয় তাহলে আপনি বাংলাদেশ থেকে তো ট্রাম্প খুশি হওয়ার কথা। ইয়েস, এটা সিরিয়াস নেগোসিয়েশনের প্রয়োজন, এটা ডক্টর ইউনূস সাহেবের হয়তো নিজেই ডাইরেক্ট ইনভলভ হতে পারে। আমরা জানি না সেপ্টেম্বরে তিনি আসবেন, আমি আশা করি তার যারা অ্যাডভাইজার, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, এটা নিয়ে আমরা হয়তো আলাপ করি পড়তে পারে পরে। কিন্তু
তাদের যে বিচক্ষণতার পরিচয় থাকে, তারা হয়তো তার এখানে আসার আগেই কতগুলো বিষয় নিয়ে আপনি যে কথাটা বলছেন যে সিরিয়াসলি আলাপ করে আমাদের ট্যারিফের বিষয়টা, এবং আমি জি মনে করি যুক্তরাষ্ট্র থেকে যেসব জিনিসপত্র নাই, যে কন্টেন্ট গুলো আমি যা দেখি, এখানে জিরো ট্যারিফ দিলে কি হয়, আমরা তো এর থেকে 3 গুণ বেশি প্রফিট করতে পারি। যে আমরা ইম্পোর্টিং ট্যারিফ আমরা দেবই না যুক্তরাষ্ট্র, যাও যুক্তরাষ্ট্র তুমি কি প্রোডাক্ট করো, প্রোডাকশনটা করো না ভাই, দেখি তুমি কি কি আমাদের দেশে দিতে পারো। ইটস এ সিম্পল। জি আপনার সরকারের দায়িত্বটা কি? সরকার কিন্তু একজন ব্যবসায়ী, ব্যবসায়ী কার সাথে? ফর দি স্টেট। আমরা বারবার এগুলো দেখেছি, ব্যর্থতা পরিচয় আমরা দিয়েছি। তো এখন যদি তারা সিরিয়াস হয়, তাহলে আপনি যে কথাটা বলছেন যে রিমেনিং গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা আমরা টিকিয়ে রাখতে পারবো এবং আমরা এক্সপোর্ট করতে পারবো। অন দি জি আদার হ্যান্ড, আমাদের কিন্তু অল্টারনেটিভ দেখতে হবে। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের ভালোই মার্কেট আছে, কিন্তু তাদের জি সাথে যোগাযোগ করতে হবে। তারপরে ইনপুট আমাদের দেশেও তৈরি করতে হবে, যেমন তুলা। এই জিনিসগুলো বাইরে থেকে এক্সপেন্সিভ হচ্ছে, যেটা আমরা যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ইন্ডিয়া, জাপান থেকে আমরা আমদানি করি। এগুলো আমাদের দেশেই তুলার কিন্তু আমাদের প্রকৃত অনেক, বিশেষ করে উত্তরাঞ্চলে। আমরা এগুলো অল্টারনেটিভ তৈরি করতে হবে। ইয়েস, ইট ইজ কারেক্ট। এর জন্য আমাদের ভালো একটা গভর্নমেন্ট লাগবে। সেই ইলেকশন ফিলেকশনে আমি ধারধারি নেই। আজ হোক কাল হোক, যখন আপনি ক্ষমতায় আছেন, হুকুমতে আছেন, একদিনের জন্য থাকলেও এই আমাদের সুন্দর দেশটাকে পরিচালনা করার দায়িত্ব কিন্তু আপনার। সুতরাং আপনি কি হবে না হবে সেটা চিন্তা না করে, ইউ মাস্ট স্টার্ট ইট নাও জি ফর দি ইন্টারেস্ট ফর দি বাংলাদেশ অ্যান্ড দি বাংলাদেশি পিপল। আমি তো এটা বলে ডক্টর করছি।